আলোচনার শুরুতেই ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত ভাই আপনার কাছে যেতে চাই দুটি বিষয় সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তার নিয়ে নাগরিক মনে যে অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে তার সঙ্গে যুক্ত হয়েছে শিশু ও নারী নির্যাতন। আপনি জানেন এটা অনেকটা বলা যায় যে হঠাৎ করেই এই পরিস্থিতি যাবে যেটা মানুষের প্রত্যাশিত ছিল না, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সরকারের কাছে। কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং মানুষ কেন এখনো সংশয় শঙ্কা নিয়ে দিনাপত করছে? আপনাকে ধন্যবাদ। এবং আমার সঙ্গে আলোচনায় প্রিন্স ভাই সহ আর হেলাল ভাই আছেন, দুজন সম্মানিত অতিথি, এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা। প্রথম কথা হলো এই যে 5 মাস টাইম ফ্রেম দিয়ে যে 5 মাস পরেও কেন উদ্বেগ উৎকণ্ঠা থাকবে, এইখানে একটু ভিন্নভাবে দেখার সুযোগ আছে। যে দেশটা পচে গেছে, যে জাতির মধ্যে মরালিটি তৈরি হয় নাই বা নীতি নৈতিকতার যে ভিত্তিটা সেটা দুর্বল, যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে সমাজ ব্যবস্থায় ক্ষমতা থাকলে যে কোনো কিছু করে পার পাওয়া যায়, এটা আমাদের মনে মগজে গেঁথে গেছে, সেখান থেকে 5 মাসে বেরিয়ে আসবে বা ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থায় থেকে আমূল পরিবর্তন কিছু হবে, সেটি মানুষ হয়তো মনে করছে না, এখনও মনে করছে না বলেই তাদের মনোজগতে পরিবর্তনটা এত সহজে হবে না। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এখন এই যে হঠাৎ করে যে উদ্বেগ উৎকণ্ঠা, যেটা মানে আইন শৃঙ্খলা জনিত এবং সোশ্যাল বিভিন্ন ইভেন্ট নিয়ে যেটা হচ্ছে, এর মধ্যে ধরেন এই যে শিশু নির্যাতন, ধর্ষণ, এটা ঘটছে। আমি এটা খুব কাকতালীয় কিনা জানি না, না কেন এটা ঘটে, খুব অবাক হয়ে বিভিন্ন সময় লক্ষ্য করি। একটা ঘটনা যখন ঘটে তখন পরপর ওইটারই কয়েকটি ইভেন্ট ঘটতে থাকে। একটা আলোচিত ধর্ষণের ঘটনা ঘটে, দেখবেন পরপর কয়েকদিন ধরে কয়েকটা আলোচিত ধর্ষণের ঘটনা ঘটতে থাকে এবং সংবাদ মাধ্যম সব জায়গায় আলাপ আলোচনা প্রতিবাদ সব একই বিষয় নিয়ে চলতে থাকে। একটা সড়ক দুর্ঘটনা ঘটে এবং খুবই নির্মমভাবে কেউ নিহত হয়, ওইটা নিয়ে আন্দোলন শুরু, এবং পরপর কয়েকটা দেখবেন ওটাই ঘটতে থাকবে, ওটা নিয়ে হইচই চলতে থাকে। একটা লোমহর্ষক একটা সন্ত্রাসী কর্মকাণ্ড বা খুন ঘটতে থাকে, কয়েকটা এরকম চলতে থাকে, নারী নির্যাতন এরকম। ফলে এটা কেন এদেশে এরকমভাবে চেইন হয়ে আসে, সেটা একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে। সেই সংশয় সন্দেহ কিন্তু অতীতে ছিল যে সরকারে যারা থাকে তারা কোনো বিশেষ গোষ্ঠী দ্বারা ব্যবহৃত হয়ে এটা করে কিনা, অথবা বাইরের বিশেষ কোনো গোষ্ঠী সরকারকে চ্যালেঞ্জ করবার জন্য করে কিনা। সেইখানে এই অতীতের সরকারগুলির বিরুদ্ধে যেরকম দুর্নাম ছিল, রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্রীয় শক্তিকে ব্যবহার করে অনৈতিক কাজ করা, এদের বিরুদ্ধে তো সেরকম সন্দেহ করা যাচ্ছে না। এখন তাহলে কি সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ওঠে এবং অপ্রতিরোধ্য ভাব নিয়ে এগিয়ে যেতে থাকে কখন? অন্তত দুটি, যে কোনো একটি বা দুটি পরিবেশ। একটা হচ্ছে গিয়ে তারা যদি মনে করে সরকারে যারা আছে তাদের কাছে এরা প্রশ্রয় পাবে, এরা যে কোনো কিছু করে পার পেয়ে যাবে, রেন্টি হোটেলের মতো ওইরকম আলোচিত ধর্ষণে যুক্ত হয়ে তারা পার পেয়ে যাবে যে কোনো জায়গায়। এর আগের আপনার অসংখ্য, এর মধ্যেই আমি দেখছিলাম যে সিলেট এমসি কলেজে ছাত্রলীগ যে এক হাজব্যান্ড তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়ার পরে ধরে নিয়ে ধর্ষণ করেছিল, সেটা নোয়াখালীর বেগমগঞ্জে 2020 সালে এক নারীকে বেঁধে স্বামীকে আরেক রুমে রেখে যে গণধর্ষণ করে তাকে যে ভিডিও ছেড়ে দেওয়ার বিষয় ঘটিয়েছিল। 2018 সালের তথাকথিত নির্বাচনের আগে, নাটকের নির্বাচনের আগে, রাতের ভোটের আগে ধানের শীর্ষে সেইখানে ভোট দেওয়ার অপরাধে এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল। কুমিল্লার তনু হত্যা মামলা ব্যাপক আলোচিত, ব্যাপক প্রতিবাদের বিষয় ছিল। ফেনীতে নুসরাত হত্যা ব্যাপক আলোচিত ছিল। এরকম অনেক ঘটনা ঘটেছে এবং সেই সময় বেশিরভাগই যারা জড়িত থাকতো আমরা দেখতাম কোনো না কোনোভাবে সরকারি দল বা তাদের অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বা তাদের আশ্রয় প্রশ্রয়ে থাকারা এইসব করত। তার মানে হচ্ছে তাদের মধ্যে এরকম একটা ধারণা, তো একদিকে হচ্ছে তারা ব্যাপক অবৈধ কাঁচা টাকার মালিক, তারা জানে যে টাকা থাকলে দেশে সমস্যা হয় না। আর একটা হচ্ছে রাজনৈতিক প্রভাব এবং ক্ষমতার বলয়ের মধ্যে থাকায় তারা বেপরোয়া হয়ে উঠত, এইটা। আর একটা হচ্ছে গিয়ে যদি মনে করে যে রাষ্ট্রযন্ত্র দুর্বল, রাষ্ট্র ব্যবস্থার পরিচালনায় যারা যুক্ত তারা দুর্বল, তারা আমাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না,
তখন এরা বেপরোয়া হতে পারে। আমার ধারণা আওয়ামী লীগ সরকারের সময় বা অতীতে বিভিন্ন সরকারের সময় যে বেপরোয়া কাজগুলি হতো সেটা হতো রাজনৈতিক এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্টতা থেকে তারা জানে তারা আশ্রয় প্রশ্রয় পাবে এবং টাকা আছে তাদের হাতে, ক্ষমতা আছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা জানে যে এই সরকার দুর্বল, তারা যাদের দ্বারা আইন শৃঙ্খলা রক্ষা করবে, এক্সিকিউশন করবে, তারা এই সরকারের কথা যথাযথভাবে মানছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণ অভ্যুত্থানের সময় যে ঐক্য ছিল সে ঐক্য থেকে অনেকটা বিভেদের দিকে এক একজন এক এক সুরে কথা বলছে। তারাও এই সরকারের এই যে তারা সুন্দরভাবে দেশ চালাবে সেখানে ঐক্যবদ্ধ যেই প্রয়াসটা সেটা আগের মতো এরকম আসবে না। সুতরাং একদিকে হচ্ছে বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে যে সুশৃঙ্খলভাবে কাজ করা সেটি ভালোভাবে করাতে পারছে না, তাদের সক্ষমতার ঘাটতি কোথাও কোথাও, কারণ অনেক দিন ধরে তারা কাজ থেকে বাইরে ছিল, তারা দায়িত্ব পায়নি, সেই লোকগুলিকে নতুন করে দায়িত্ব আনা হয়েছে, রাতারাতি তারা সক্ষম হয়ে উঠবে না। আর একটা হচ্ছে যারা আওয়ামী লীগের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল, রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য ব্যবহৃত হয়েছে, তারা আবার এইখান থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কেউ পলাতক আছে, কেউ পদে থাকলেও দায়সারা কাজ করছে। ফলে সন্ত্রাসীরা বুঝে গেছে যে এখানে যে কোনো কিছু করা যায়। পাশাপাশি সরকারের কিছু ভুল সিদ্ধান্ত, কিছু শীর্ষ সন্ত্রাসীদের যে এই সরকার গণঅভ্যুত্থানের পরে কি ঘটলো, তারা তো আর রাজনৈতিক কারণে সবাই জেলে ছিল না, তারা জেলে ছিল সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শীর্ষ সন্ত্রাসী হিসেবে। তারা যে জামিন পেয়ে গেল আদালতের মাধ্যমে, আদালত এত স্বাধীন হয়ে গেল এবং তাদের জামিন পাওয়াটা সরকারের জন্য একটা ব্যাড সিগন্যাল জেনারেল পিপলের কাছে পৌঁছে গেল, একটা রং সিগন্যাল গেল যে সন্ত্রাসীরা এরকম বের হয়ে যেতে পারছে। ফলে তাদের ফলোয়ার অন্য সন্ত্রাসী তারা উৎসাহিত হতে পারে। ফলে এই সরকারের দক্ষতার অভাব, অব্যবস্থাপনা, দেশের মধ্যে গণ অভ্যুত্থান পরবর্তী যে ঐক্যের প্রয়োজন সেটা, এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যে কঠোরতা প্রদর্শন করা দরকার আইনের মধ্য থেকে তার ঘাটতি, সব কিছু মিলিয়ে এই অস্থিরতা। আরেকটি বিষয় আপনি বলছিলেন এর আগের সরকারের সময় বেশ কিছু ঘটনা, যেটি নারী নির্যাতনের ঘটনা ছিল, এই সরকার ছিল, কিন্তু একটি বিষয় কি লক্ষ্য করেছেন যে সব সরকারের বয়ান প্রায় একই রকম, অর্থাৎ বিরোধীদের পক্ষে বা যারা তাদের দিকে দোষ চাপানোর যে একটা চেষ্টা বা তারা এটি করছে এরকম, কিন্তু এই সরকারের কাছ থেকে প্রত্যাশিত যে সেবা বা যে পদক্ষেপ প্রয়োজন সেটি কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে পেরেছে কিনা? না, আমি আগের সরকারগুলো রাজনৈতিক সরকার তারা যেরকম বা বিভিন্ন সরকার প্রতিপক্ষের উপরে সরাসরি দায় চাপাতো, এই সরকারকে কিন্তু আমি ওরকম সরাসরি কোনো রাজনৈতিক পক্ষের উপর দায় চাপানো সেটি দেখিনি। তবে এটা সত্য যে 16 বছরের রাষ্ট্র ব্যবস্থাকে যেখানে নিয়ে গেছে সেখান থেকে 5 মাসে এই কয়েকজন মানুষ একেবারে আমাদের মক্কা মদিনার পর্যায়ে মোরালিটি নিয়ে যাবে, এটা তো হতে পারে না। এই দেশে যেই ছাত্রলীগ, যেই অন্য দল, যেই মানুষ যারা আমরা নৈতিকতার দিক থেকে চরম অবক্ষয়ের মধ্যে ছিলাম, আইন শৃঙ্খলার বাজে অবস্থা, ক্ষমতার দম্ভ ছিল, সেখান থেকে খুব বেশি উঠে আসা সম্ভব না। তবে এটাও সত্য যে তাদের দায়টা নিতে হতো। তারা যে পারছে না, তারা যে ব্যর্থ হচ্ছে, কেন ব্যর্থ হচ্ছে সেটা চিহ্নিত করে সেটাকে অ্যাড্রেস করে সামনে আগানো। আর যদি মনে করে যে ব্যর্থতার কারণ চিহ্নিত করতে পারছে না, তাহলে এই সংস্কার নিয়ে এত দীর্ঘমেয়াদী সময়ক্ষেপণ না করে কি করে আপনি মানুষের নিরাপত্তা দিবেন? মানুষ মোটা দাগে কয়েকটা জিনিস চায়। এক, সে ন্যায্য মূল্যে খেতে চায়, কারণ তার পেটে ক্ষুধা আছে। 2 হলো সে নিরাপদে থাকতে চায়, তার আইন শৃঙ্খলা রক্ষাটা ঠিকভাবে হোক সেটা চায়। 3 হলো সে একটা কাজ চায় যাতে এই খাওয়ার জন্য একটু আয় করতে পারে। এই 3টা জিনিস হলো মূল চাহিদা, তারপর হচ্ছে গিয়ে বাকি সব কিছু। তো এই সরকার এত বেশি মনোযোগ অন্যদিকে দিয়েছে যে এই সব দিকে সম্ভবত তারা মনোযোগ দেওয়ার যথেষ্ট সময় পাচ্ছে না।